আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, ছোটকালে একটি প্রবাদ প্রায়ই শুনতাম। আপনারাও জানেন, খুবই জনপ্রিয় একটি প্রবাদ। একে তো নাচুনে বুড়ি, তার উপরে ঢোলের বাড়ি। আমরা এই প্রবাদটাকে অধিকাংশ সময়ই এই অর্থে ব্যবহার করতাম যে বুড়ি এমনি নাচে, তার সাথে যদি ঢোলের বাড়ি যোগ হয় তাহলে বুড়ি আর নিজেকে সামলাতে পারে না, ভারসাম্য হারিয়ে ফেলে। এই অর্থেই সাধারণত আমরা এটাকে বোঝাতাম। আমাদের রাজনৈতিক অঙ্গনে ঠিক এরকমই একটি ঘটনা এখন সাম্প্রতিককালে এই দুই দিনের মধ্যে খুবই জনপ্রিয় এবং তোলপাড় সৃষ্টি করেছে, মুখরোচক আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। সেটি হচ্ছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে নিয়ে গতকালকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তিনি নাকি তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছেন নারীদের বিরুদ্ধে। নারীরা কর্মক্ষেত্রে গেলে তারা নাকি চরিত্রহীনা নারীর রূপ ধারণ করে, এরকম একটা পোস্ট। আরও অনেক কথাবার্তা আছে, আমি ভদ্র ভাষায় আপনাদের কথাগুলো উল্লেখ করলাম। ভাষাটি আরেকটু নোংরা। পরবর্তীকালে জামাত তার সাইবার স্পেশালিস্টদেরকে দিয়ে, সাইবার ইউনিটকে দিয়ে এটা ভেরিফাই করিয়েছে এবং তাতে দেখা গেছে যে ডাক্তার শফিকুর রহমান সাহেবের এই এক্স হ্যান্ডেলের পোস্টটি হ্যাকারদের দ্বারা হ্যাকড হওয়ার পরে বাজারে ছাড়া হয়েছে। আসলে ডাক্তার শফিকুর রহমান সাহেব এরকম কোনো পোস্ট দেননি। শোনা যাচ্ছে সামাজিক মাধ্যমে যে বঙ্গভবনের কোনো একজন কর্মকর্তার ইমেল নাম্বার ব্যবহার করে বা মোবাইল নাম্বার ব্যবহার করে এই পোস্টটি বাজারে ছাড়া হয়েছে। বিএনপি এমনিতেই জামাতের বিরুদ্ধে খড়গহস্ত অবস্থায় বাজারে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। তো এখন ডাক্তার শফিকুর রহমান সাহেবের বিরুদ্ধে তো বলার কিছু নাই, উনি তো মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান। তার বিরুদ্ধে তো বলার কিছু নাই। তার উনি অতীতে কোনো সময় ক্ষমতায় ছিলেন না। উনি সাম্প্রতিককালে জামাতের আমির নির্বাচিত হয়েছেন এবং এই যে কিছুদিন আগে, মাস কয়েক আগে পুনর্নির্বাচিত হয়েছেন। তো ওনার বিরুদ্ধে তো কোনো অভিযোগ নাই। তাহলে পরে ওনাকে তারেক রহমান সাহেবের প্রতিদ্বন্দ্বী হিসেবে কি করে ডিফেম করা যায়, তার মানহানি ঘটানো যায়, এই নিয়ে তারা ছুতা খুঁজছিল। এই এক্স হ্যান্ডেল পোস্ট থেকে তারা একটা ছুতা পেয়ে গিয়ে টিভি চ্যানেল থেকে শুরু করে সামাজিক মাধ্যম পর্যন্ত এটাকে ছড়িয়ে দিয়ে তারা তোলপাড় সৃষ্টি করেছে। এর ফলে ডাক্তার শফিকুর রহমান সাহেবের সম্মানহানি ঘটেছে। তার সততা, ন্যায়নিষ্ঠতা ইত্যাদি নিয়ে, তার নারীদের প্রতি তার যে মনোভাব, নেতিবাচক মনোভাব, সে সম্পর্কে জনগণের মধ্যে প্রশ্ন সৃষ্টি হয়েছে। আমি নিজেও পোস্টটি দেখেছি। পোস্টটি দেখে আমি নিজেও হতভম্ব হয়ে গেছি।
যে ডাক্তার শফিকুর রহমান সাহেবের মতো একজন অত্যন্ত বৃদ্ধ মানুষ, প্রায় ৮০ বছরের কাছাকাছি যার বয়স, এবং তিনি যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, আমির সম্মানিত, তার পক্ষে এরকম একটি পোস্ট কেমন করে দেওয়া সম্ভব হলো? আমি আদ্যপান্ত পোস্টটি পড়েছি। পরবর্তীকালে যখন সাইবার ইউনিট এটাকে তার এক্স হ্যান্ডেলটি হ্যাকড হওয়ার পরে ছাড়া হয়েছে, বাজারে প্রমাণ করে দিল, তখন আমি একটু স্বস্তি পেলাম যে এটা খুবই একটি অন্যায় কাজ হয়েছে। ডাক্তার শফিকুর রহমান সাহেবের চরিত্রের উপরে এরকম একটি কলঙ্ক লেপন করে তার জনপ্রিয়তা ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হয়েছে। তা আমি এখন বলতে চাই যে বিএনপি একটা শ্রোতা খুঁজছিল। এই মিথ্যা একটা অভিযোগ ডাক্তার শফিকুর রহমান সাহেবের বিরুদ্ধে পাওয়ার পরে বিএনপি একেবারে তো কোমর বেঁধে মাঠে নেমেছে। এই যে কোমর বেঁধে মাঠে নামলো, নামার পরে কি তারা মাঠে সামাল দিতে পারল? পরবর্তীকালে হাতিরঝিল থানায় জামাতের তরফ থেকে মামলা করা হয়েছে এবং পুলিশের সাইবার ইউনিট তদন্ত করবে। যদি সত্যি সত্যি তদন্ত করে, সঠিকভাবে তদন্ত করে, তাহলে প্রকৃত তথ্য বের হয়ে আসবে। কোন নাম্বার থেকে এই পোস্টটি করা হয়েছে সেটিও বের করা সম্ভব হবে। পুলিশের পক্ষে এটি অত্যন্ত সহজ, পুলিশের কাছে সেরকম ডিভাইস আছে। যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে কি তারেক রহমান সাহেব তথা বিএনপির জন্য এটা মঙ্গলকর হবে? আর যদি সত্য প্রমাণিত হয় যে না, সত্যি ডক্টর শফিকুর রহমান সাহেব এরকম একটা পোস্ট দিয়েছেন, তার সাইবার তার এক্স হ্যান্ডেলটা পোস্টটা হ্যাক হয় নাই, তাহলে ডাক্তার শফিকুর রহমান সাহেবেরও তো ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। তো আমরা যেটা বলতে চাই যে ছাত্রদল, বিএনপি তার এই পোস্টটার সত্যাসত্য যাচাইয়ের রিপোর্ট পুলিশের কাছ থেকে আসার আগেই যেভাবে মাঠে নামলো, তাতে কি বিএনপির জন্য এটা সুখকর হয়েছে, নাকি সৌজন্যের কোনো প্রতিচ্ছবি প্রতিফলিত হলো? ইতিমধ্যে ছাত্রদল ঢাকা ইউনিভার্সিটিতে প্রতিবাদ সভার আয়োজন করেছে এবং ডাক্তার শফিকুর রহমান সাহেবের বিরুদ্ধে নানান রকমের অশ্লীল এবং অগ্রহণযোগ্য, সম্মানহানিকর, মানমর্যাদা ক্ষুণ্ণকারী স্লোগান দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সমর্থক গোষ্ঠী প্রতিবাদ সমাবেশ এর আয়োজন করেছে। সেখানে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে নানান রকমের স্লোগান দেওয়া হয়েছে। এটি কি তারেক রহমান সাহেবের জন্য তার ভাবমূর্তি বৃদ্ধি করল? বিএনপি তো খুব ভালো করেই জানে, ছাত্রদল খুব ভালো করেই জানে যে বাংলাদেশের প্রধান 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিবিরের এখন একচ্ছত্র প্রাধান্য। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হতে দিলে পরে সেখানেও তারা জিতে আসতো। তো এরকমভাবে ছাত্রদল যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু করে, বিক্ষোভ শুরু করে, মিছিল শুরু করে, ডক্টর শফিকুর রহমান সাহেব তথা জামাতের নেতৃবৃন্দের বিরুদ্ধে তাদের মানহানিকর বক্তব্য এবং স্লোগান দিয়ে, তাহলে বাংলাদেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, সবগুলোতে যেগুলো শিবির জিতেছে সেগুলোতে তো বটেই, এমনকি যেগুলোতে এখনও নির্বাচন অনুষ্ঠিত হয় নাই সে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতেও তো এই আন্দোলন ছড়িয়ে পড়ে শিবির একেবারে ক্যাম্পাসকে মাত করে ফেলবে। এটা কি তারেক রহমান সাহেবের জন্য কোনো কল্যাণকর কিছু বয়ে আনবে? বরং আমি প্রথম থেকে বলে আসছিলাম
যে জামাত এবং বিএনপির উভয়েরই উচিত সৌজন্যবোধ বজায় রেখে পরমত সহিষ্ণুতার সাথে নির্বাচনী প্রচার চালানো। জামাত কিন্তু আগে শুরু করেনি। বিএনপি ৭১ নিয়ে যখন জামাতের বিরুদ্ধে প্রচারণা শুরু করেছে, তখন বিএনপি এটাকে প্রতিহত করার জন্যে, বিএনপি এটার কাউন্টার করার জন্যে নানান তখন তথ্য সমৃদ্ধ বিষয়গুলো সামনে নিয়ে এসেছে, সচিত্র প্রতিবেদন জনগণের সামনে উপস্থাপন করেছে। এটা তো বিএনপি খাল কেটে কুমির আনার মতো অবস্থা সৃষ্টি করেছে। ওই জন্যই বলছিলাম যে বিএনপি ডাক্তার শফিকুর রহমান সাহেবের বিরুদ্ধে যে পোস্টটি হ্যাক করে ছাড়া হয়েছে, সেটাকে ঢোলের বাড়ি হিসেবে নিয়ে বিএনপি না শুনে বুড়ির মতো একেবারে কাপড় চোপড়ের কোনো খবরাখবর না রেখে নাচন শুরু করেছে সারা বাংলাদেশে। তার চাইতে বরং একে অপরের প্রতি সম্মান রাখুন। ডাক্তার শফিকুর রহমান সাহেব বলুন, জনাব তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সন্তান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের একজন অত্যন্ত দেশপ্রেমিক প্রেসিডেন্ট ছিলেন। বাংলাদেশকে তিনি জীবনের চেয়েও ভালোবাসতেন। ওনার তো একটা গানও ভাইরাল হয়ে গেছে, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এই মর্মে। এই সমস্তগুলো বলে বেগম খালেদা জিয়ার সুপুত্র তারেক রহমান সাহেব নির্বাচনে দাঁড়িয়েছেন। উনিও যোগ্য প্রার্থী, সুতরাং আমিও নির্বাচনে দাঁড়িয়েছি। এখন নির্বাচন করতে গেলে দুই পক্ষকেই দাঁড়াতে হয়, জনসভা করতে হয়। কাজে দায়িত্ব জনগণ আপনাদের উপরে। আপনারা দুইজনকেই বিবেচনা করে বিএনপি এবং জামাতকে মূল্যায়ন করে আপনাদের বিবেচনায় যাকে ভোট দিলে কল্যাণ হবে বলে আপনারা মনে করেন তাকে ভোট দেন। এইভাবে সুন্দর করে সৌজন্যবোধ বজায় রেখে প্রোপাগান্ডা চালালে কি কারোর জন্যই কোনো ভাবমূর্তি বিনষ্টের কারণ ঘটতো? কখনোই নয়। আমরা আশা করি আগামীতে সব বড় দলগুলোই এ ব্যাপারে সচেতন হবে, যাতে কেউ কারোর বিরুদ্ধে অন্তত মানহানিকর কোনো প্রচারণা চালাতে না পারে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আমি যা বলতে চাই আপনারা সেটা বুঝতে পেরেছেন। আমি চাই বিএনপি এবং জামাত একত্রে মন্ত্রিসভায় ছিল, একসাথে আন্দোলন করেছে। আওয়ামী লীগকে হটানোর জন্যে উভয় দলেরই অবদান অনেক বড়। কাজে উভয় দলই পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্বাচনে প্রচারণা চালাক। এবং আর তো মাত্র আছে কয়েকদিন। আজকে 2 তারিখ চলে গেল, 10 তারিখ রাত 12টার পরে নির্বাচনের প্রচারণা বন্ধ হয়ে যাবে। আর মাত্র 8টা দিন আছে। এই 8 দিনের জন্যে তারা কি একটু সহিষ্ণুতার পরিচয় দিতে পারে না? পারা উচিত, আমি তাই মনে করি। অন্যথায় উভয় দলেরই ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক ক্ষতি সাধিত হবে, ভাবমূর্তি বিনষ্ট হবে, জনগণ নানান রকমের তথ্য পেয়ে যাবে এবং চায়ের স্টল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাব পর্যন্ত সর্বত্রই ঝড় উঠবে, আলোচনার বিষয়বস্তুতে পরিণত হবে। এটা কারোর জন্যেই সুখকর কিছু হবে না। আশা করি আপনারা আমার মেসেজটা পেয়েছেন। আমার এই চ্যানেলটির নাম ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনারা যদি আমার আলোচনা পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। আমরা চাই বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি 2026-এ একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক। আর কোনো কাদা ছোঁড়াছুড়ি, হানাহানি, ধাওয়া পাল্টা ধাওয়া কোনো কিছুই না ঘটুক। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।